নির্বাচন নিয়ে দেশে বিদেশে সরব বিএনপি, সাংগঠনিকভাবেও তৎপর দল। ৩ বিভাগীয় জেলায় কর্মী সভা। অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তারেক রহমানের। উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল। কুড়িগ্রাম, লালমনিরহাটেও তলিয়ে বিভিন্ন এলাকা, দুর্ভোগে লাখো মানুষ। সবাই সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে। ঝিনাইদহে দলটির সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। এদিকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির আয়োজনে সমাবেশে যোগ দিতে শনিবার সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের মাঠে জড়ো হন পোশাক কারখানার শ্রমিকরা। দুপুরের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, পোশাক শিল্প ধ্বংসের চক্রান্ত করছে বাইরের শক্তি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না। আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনরায়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সে সরকার শ্রমিকদের সকল দাবি পূরণে উদ্যোগী হবে বলে আশ্বস্ত করেন বিএনপি নেতারা। এদিকে ঝিনাইদহে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারকে খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। তারেক রহমান আরো বলেন, যারা 17 বছর ধরে গুম খুনের শিকার, তাদের আত্মত্যাগকে মর্যাদা না দিলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। 17 বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন, হামলা মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই, তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, স্বৈরাচার দোসরদের কারণে অন্তর্বর্তী সরকার বিপর্যয়ে পড়ছে, তাদের এখনই প্রতিহত করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, গাজীপুর। এদিকে নেতাকর্মীদের চাঙ্গা করতে বিভাগীয় শহরে কর্মী সভা করছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। গত এক যুগের বেশি সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পট পরিবর্তনের পর এবার দল গোছাতে চায় দলটি। সহযোগী সংগঠনকে সক্রিয় করতে সারা দেশে সভা সমাবেশ করেছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার চট্টগ্রাম, সিলেট, খুলনায় বিএনপির সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় যৌথ কর্মী সভা। বহুদিন পর স্বতঃস্ফূর্তভাবে দলীয় কর্মসূচি পালন করতে পেরে বেশ উৎফুল্ল নেতাকর্মীরা। আজকে আমরা ঝিনাইদহ জেলায় যে বিশাল জনসভায় সমবেত হয়েছে, এতে আমরা আনন্দিত। খুব প্রাণবন্তভাবে সারা ঝিনাইদহের মানুষ এটা অ্যাকসেপ্ট করেছে। আগামী নির্বাচন সামনে রেখে তারেক রহমানের নির্দেশনামূলক বক্তব্যে উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা। ফেলে যাওয়া যে দলবাদ, উচ্ছিষ্ট প্রশাসন, চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই। দলের ভাবমূর্তি অটুট রাখতে অনিয়ম দুর্নীতি থেকে দূরে থাকার প্রত্যয় তাদের। কারো সাথে কোনো প্রকারের রাজনীতি করা যাবে না, বিনয়ের রাজনীতি করা যাবে না, অস্বীকারের রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগের কাছে করে বিচার করে তারা অস্বীকার করতো, তাদের নিজেদের ছেলেপেলেদের সেভ করার চেষ্টা করতো। আমরা কিন্তু রাজনীতি করছি না। তারেক রহমান বলেছে, এই সরকারকে বাঁচিয়ে রাখার জন্য, এই সরকারকে সমর্থন দেওয়ার জন্য, এই সরকারের পক্ষে সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।
রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন পাবে ইউনূস সরকার, তবে অর্থনৈতিক বিনিয়োগ ফিরিয়ে আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে বিশ্ব নেতাদের সমর্থন চান ডক্টর ইউনূস। প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র সংস্কারে ইউনূস সরকারকে আন্তর্জাতিক মহল সম্পূর্ণ সহায়তা করবে, তবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। রাজনৈতিক যেই অ্যাকসেপ্টেন্স সেটা বড় আকারই আছে, অর্থনৈতিক কাঠামোটা যেটা আছে সেখানে স্বাভাবিকভাবে অনেক রাষ্ট্রই বা অনেক ইনভেস্টররা অপেক্ষা করবে, স্টেবিলিটির জন্য অপেক্ষা করবে। স্বাভাবিকভাবে তারা নির্বাচিত একটা সরকার চাইবে। জাতিসংঘে ভাষণে গাজা ইস্যুতে পশ্চিমাদের ভূমিকার সমালোচনা করেন ডক্টর ইউনূস। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জনগণের আত্মিক সম্পর্ক রয়েছে, ফলে কোনো সরকারেরই তা উপেক্ষা করার সুযোগ নেই। গাজার ব্যাপারে, প্যালেস্তাইনের ব্যাপারে যে কোনো সরকারই থাকুক না কেন, কোনোভাবেই সম্ভব না অন্য কিছু বলা বা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া, কারণ গাজার প্যালেস্তাইনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা আত্মিক সম্পর্ক আছে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তবে গত কয়েক বছরে রোহিঙ্গাদের জন্য বিদেশিদের দেয়া অর্থ কমছে। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে দেখার বিষয় সে অর্থের যোগান বাড়ে কিনা। ইউনূসের যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে তার একটা গ্রহণযোগ্যতা আছে, ফান্ডের যেই কোয়ান্টামটা সেটা বাড়াতে পারছে কিনা বড় আকারে, সেটার উপর একটা নজর থাকবে, কোনো সন্দেহ নেই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজামের ঢলে পানি বাড়ছে তিস্তা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীতে। এতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যার শঙ্কা করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। পানির চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। পানিতে টইটুম্বুর বাড়ির উঠানসহ চারপাশ, ঘরের ভেতরে ঢুকছে উজানের ঢল ও বৃষ্টির পানি। তার মধ্যেই চুলায় রান্না বসিয়েছেন রংপুরের গঙ্গাচড়ার দুলালী বেগম। আলাপে জানালেন শঙ্কার কথা, আরেকটু পানি বাড়লে হয়তো খাবার তৈরির উপায়ও আর থাকবে না। কাল থেকে ভাত আনি নাই, ভাত ছড়াইনো আলদা চুলে তুলি, অন্যের উপর তুলি ভাত ছড়াইনো। বৃষ্টি আর উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব নদ নদীতে। এতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে বসতবাড়ি ও রাস্তাঘাট। একই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলা সহ বিভিন্ন ফসল। আমাদের পাকা ধান ডুবে যাওয়া নিচ্ছে, ভাসে যাওয়া নিচ্ছে, বাড়ি বাড়ি পানি উঠছে। নদীটা খনন করলে আমাদের খুব সুবিধা হয়। তিস্তা নদী আরো যদি পানি বাড়ি যায়, বাড়ি চলে যায়, তাহলে আমরা কিভাবে থাকবো? তবে পানির চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এবং বিভিন্ন অবকাঠামো রয়েছে, সেগুলো আমরা আমাদের অফিসাররা সব পর্যবেক্ষণে রেখেছে। আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করতেছি। কোথাও কোনো ভাঙন সৃষ্টি হলে আমাদের যে অবস্থা আছে সেটা দ্বারা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বন্যার হাত থেকে রক্ষায় তলদেশ ভরাট হয়ে যাওয়া তিস্তা নদীকে বিজ্ঞানসম্মতভাবে খনন করে শাখা নদীগুলোর মুখ উন্মুক্ত করার পরামর্শ নদী গবেষকদের। শাখা নদীর মুখগুলো সব বন্ধ করা হয়েছে। শাখা নদীর মুখগুলো খোলা থাকলে এই পানি অনেকগুলো নদী দিয়ে প্রবাহিত হতো, তখন বাংলাদেশে আর বন্যা হতো না। বাংলাদেশ সরকারের জরুরি ভিত্তিতে উচিত এই নদীটা বিজ্ঞানসম্মতভাবে খনন করা এবং শাখা নদীগুলোর মুখ উন্মুক্ত করে দেওয়া। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পাউবোর কর্মীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০। ধীরে ধীরে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে একের পর এক বাঘা বাঘা মুসলিম নেতাকে হত্যা করে নিজেদের কিলিং মিশন সফল করছে তারা। এর মধ্যেই ইসরায়েলি অভিযানে প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়ে ও হারিত্রিক এলাকায় প্রায় ৫,০০০ পাউন্ডের সিরিজ বোমা বিস্ফোরণ করে ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয় ১০ থেকে ১৫টি আবাসিক ভবন। ধারণা করা হয় এ হামলায় ইসরায়েলের মূল লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ।
পাশাপাশি রাতভর বিভিন্ন শহরে চলে গোলা নিক্ষেপ। সন্ধ্যা থেকে রাতভর হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে 140টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানায় ইসরায়েল। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়, হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ সৃষ্টি করতে পারবেন না। জানানো হয় তাদের অভিযানে হাসান নাসরাল্লাহ ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। প্রথমে কিছু না জানালেও পরে হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী নৈরাজ্য এবং সহিংসতা চলছে অভিযোগ তুলে তা নিরসনে সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, ভিন্ন মতের মানুষদের রক্ষায় সরকার কী পদক্ষেপ নেবে তা অচিরেই জানাতে হবে। এ সময় নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া এমন সব পরিস্থিতির সমাধানে কি ভাবছে সরকার, তা নিয়েই এবার প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক। আমরা বিশেষ কোনো মার্কার সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না, এখনো না। আমরা গণতন্ত্র ও ন্যায্যতার জন্য হাজির আছি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে পাঠ করা হয় এই চিঠি। আমরা এই কমিটি থেকে অমুককে সরাতে হবে, এই পদে অমুককে ডিজি বসানো হলো কেন, তাকে সরাই দিতে হবে, এগুলো কি ধরনের কথা? নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, অসহিষ্ণু এবং নির্বিচার সহিংসতা রোধ করতে সরকারের অবস্থান অচিরেই স্পষ্ট করতে হবে। সহিংস জমায়েতের সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত বা সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় সরকার কি কি পদক্ষেপ নেবে তা আমাদের সামনে সুস্পষ্ট করতে হবে। এসবের সমাধান না করতে পারলে কোনো মতেই শান্তি স্থায়ী হবে না বলেও মত শিক্ষকদের। এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তা বোধের অভাব তীব্রতর হবে এবং সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে। স্বৈরাচারের বিদায় পরবর্তী নতুন সমাজে কোনো অস্থিরতা কাম্য নয় বলেও জানান দেশের উচ্চ শিক্ষায় সম্পৃক্ত শিক্ষকদের এই নেটওয়ার্ক। এই অস্থিরতা, এই সংঘাত, এই বিদ্বেষ, এগুলো আমরা আর দেখতে চাই না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদের নতুন তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কমিটি। সর্বশেষ তথ্য অনুযায়ী আন্দোলনে 1581 জন শহীদ হওয়ার তথ্য জানিয়েছে কমিটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। প্রাথমিকভাবে 31,000-এরও বেশি আহতের কথা জানিয়েছে কমিটি। আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে যেটি আসলে আমাদের 1581 আজকে দাঁড়িয়েছে। আহতর যেই আপডেট সেটি আমরা আসলে অফিসিয়ালি দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের কাজ চলমান। 22,000 থেকে সেই সংখ্যাটা প্রায় 31,000-এ পৌঁছিয়েছে, কিন্তু এখানে ডুপ্লিকেশন আছে। এখানে বেশ কিছু অনেক ডেটা 2-3 বার করেও এসেছে। ধরাছোঁয়ার বাইরে থাকা রাঘব বোয়াল অর্থ পাচারকারীদের টাকা দেশে ফেরাতে তৎপর সরকার। আইন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হলেও অসম্ভব নয়। টাকা পাচারকারীদের শনাক্ত করে দ্রুত তাদের পাসপোর্ট বাতিলের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। দুর্নীতির অর্থ ও সম্পদ যেন কেউ উপভোগ করতে না পারে, সেজন্য তাদের ধরে এনে যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করার পক্ষে মত আইনজীবীদের। আফজাল হোসেনের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাচার হওয়া অর্থ ফেরাতে চলছে নানা তৎপরতা। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, বিশ্বব্যাংক, FBI সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত সরকারের সময় এ নিয়ে যখন খুব একটা তৎপরতা ছিল না, তখন অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। কিন্তু যে টাকা একবার দেশের গণ্ডি পেরোয় তাকে কি আর সহজে ফেরানো যায়? এ বিষয়ে অবশ্য আইনজীবীরা খুব একটা আশার আলো দেখছেন না। তারা বলছেন, আন্তর্জাতিক চুক্তি ও আইনের আলোকে অর্থ সম্পদ ফেরত আনার সুযোগ থাকলেও তা জটিল এবং সময় সাপেক্ষ। যেসব সন্দেহজনক ব্যক্তির টাকা আছে বলে সন্দেহ করা হচ্ছে, যে বিদেশে, সেগুলো বাংলাদেশ গভর্নমেন্টের থেকে সেই টাকার চাওয়ার জন্য যথোপযুক্ত ওদের কনভেনশন অনুযায়ী যাদের কাছে রিকোয়েস্ট করা হবে তাদের কাছে যথাযথ নিয়মে রিকোয়েস্ট করা, তাদেরকে শনাক্ত করা, ব্যক্তিদের প্রপার্টিগুলোকে শনাক্ত করা, বাংলাদেশ গভর্নমেন্টকে জানানো। বাংলাদেশ গভর্নমেন্ট তখন তাদের যথাযুক্ত এজেন্সির মাধ্যমে মামলাগুলো পরিচালনা করবে, রায় নেবে, রায় নিয়ে সেগুলোকে বিদেশের কাছে সেই রায়গুলো পাঠানোর পর বিদেশি কনভেনশনের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র এই জাজমেন্টগুলোকে এনফোর্স করে বিদেশে পাচারকৃত অর্থ বাংলাদেশে পাঠাবে। এই অর্থ একবার চলে গেলে তারা নিজেরা যদি নিজের অর্থ না আনে, সরকারকে সহযোগিতা করে সারেন্ডার না করে,
তাহলে এটা আনাটা অত্যন্ত দুঃসাধ্য। তবে পাচারকারী ব্যক্তি এবং তার সম্পদের হদিশ মিললে তাদের পাসপোর্ট বাতিল করে দ্রুত অর্থ ফেরানো সম্ভব বলেও মনে করেন অনেকে। বাড়ি কিনছে, ঘর কিনছে, এগুলি হয়তো আনা সম্ভব হতে পারে, কিন্তু যদি ওনাকে আপনি ধরতে পারেন, তো উনিও যদি বিদেশে থাকে, সম্পদও বিদেশে, তাহলে কিভাবে আপনার সম্পদগুলো ফেরত আনবেন? কিছু আনা যাবে, কিন্তু বৃহদাংশ আনা এত সহজসাধ্য কাজ না আমি মনে করি। পাসপোর্ট যদি বাতিল হয়ে যায় তাহলে ওই দেশে পলিটিক্যাল অ্যাজাইলাম না দিলে আমাদের গভর্নমেন্ট যদি বলে যে তারা এই গ্রাউন্ডে দে আর ওয়ান্টেড ইন দিস কান্ট্রি, মানি লন্ডারিং, মার্ডার, এদের দেশে ফিরিয়ে দাও। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 1.5 শতাধিক ব্যক্তির অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। তবে গত 17 বছরে শুধু একজনের অর্থ ফেরত আনা এবং বিদেশে একজনের অর্থ জব্দ করতে পেরেছে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রত্যেকটি এলাকায় শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালিয়েও অবৈধ গদি টিকিয়ে রাখতে পারেননি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গা শহরে একটি হোটেলের হলরুমে দলীয় সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে এই সরকার জনগণের রক্ত দিয়ে তাদের হাত রাঙায়নি। অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য খুনের নেশায় পাগল হয়ে উঠেছে। খুন করে অবৈধ ক্ষমতা ধরে রাখা যায়নি, আর নিষিদ্ধ করে ইসলামিক কাফেলাকে আটকানো যায়নি। সাবেক সরকারের নির্বাচন ইশতেহারে ছিল ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বিজিএমসির সব পাটকল বন্ধ করে দেয়ায় একদিনেই বেকার হয়ে পড়েন 70,000 দক্ষ শ্রমিক। 4 বছর ধরে বন্ধ বিজিএমসির কর্মকর্তা কর্মচারীদেরও করা হয়নি আত্মীকরণ। পাট সচিব জানালেন, মিল বন্ধ করার নির্দেশনা দিয়েই তাকে বসানো হয়েছিল চেয়ারে। রপ্তানি খাতে জনবলের কর্মদক্ষতা কাজে লাগাতে নতুন করে চিন্তা করার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। খটখট শব্দ করে দিনভর চলা সরকারি করিম জুট মিলের এই দৃশ্য 4 বছর আগের। বর্তমানে বন্ধ এসব মিলে ভুতুরে পরিবেশ, জরাজীর্ণ সবকিছুই। লোকসানি খাত দেখিয়ে 2020 সালের 1 জুলাই বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বিজিএমসির 25টি মিল। অভিযোগ রয়েছে, বিজিএমসিকে লোকসানি সংস্থায় পরিণত করা হয় বছরের পর বছর ধরে। অদক্ষভাবে পরিচালিত করার পাশাপাশি দেশের পাট শিল্পের ধ্বংসের পেছনে অভিযোগ রয়েছে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়িক ষড়যন্ত্রের। সংস্থাটির দেয়া তথ্যের বিশ্লেষণ বলছে, অতিরিক্ত জনবল ও বেতন কাঠামো, রাজনৈতিক নিয়োগ, শ্রমিক ইউনিয়নের অপতৎপরতা, পাট কেনা ও পণ্যের বিপণনে দক্ষতার পরিচয় না দেয় লাভের বদলে বিপুল অঙ্কের লোকসান দিতে হয়েছে মিলগুলোকে। এত সব যেন সংস্কার তো দূরের কথা, লিজ দেওয়ার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই সরকারি শিল্প বন্ধের সিদ্ধান্তে মূল কাণ্ডারি হিসেবে অভিযোগ রয়েছে এ খাতের তৎকালীন প্লাস্টিক মন্ত্রী খ্যাত পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে। কারসাজিতে সহযোগী ছিলেন তৎকালীন বিজিএমসি চেয়ারম্যানের দায়িত্বে থাকা বর্তমান পাট সচিব সহ সাবেক 4 সচিব। যদিও পাট সচিবের দাবি, জুট মিল বন্ধের ম্যান্ডেট দিয়েই তাকে পাঠিয়েছিল সাবেক সরকার। যেটা সরকারের তখনকার সিদ্ধান্তের বিষয়টা, এটা তো একেবারেই আপনি যদি বলেন আমি ব্যুরোক্রেট হিসেবে সেটার জবাব না দিতে পারবো না। এটা সিদ্ধান্ত হলো পলিটিক্যাল ডিসিশন। মিলগুলো বন্ধের 4 বছরেও পূরণ হয়নি কর্মের লক্ষ্য। উল্টো অলস বসে থেকে থেকে ভাঙারি লোহায় পরিণত হয়েছে চালু মেশিনগুলো। কর্মহীন হয়ে অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন দক্ষ শ্রমিকরা। আর অলস সময় পার করছেন প্রধান কার্যালয় সহ মিলগুলোতে থাকা প্রায় 3000 কর্মকর্তা কর্মচারী। মিলের নিজস্ব অর্থ 4 বছরে বসে খেয়ে শেষ করাই হচ্ছে না বেতন। দক্ষতা তো আগেই শেষ হয়ে গেছে। যখন 25টা মিলের উৎপাদন একসাথে বন্ধ করে দেয়া হয়েছে, সেই সময়ও আমাদের মিলগুলোতে ইন টোটাল আপনার প্রায় 70,000 শ্রমিক কাজ করেছে। মিল বন্ধের পরই অন্য কর্পোরেশনের সঙ্গে একীভূত করতে বর্তমান পাট সচিব সহ 8 সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। মিটিংয়ের পর মিটিংয়ে সম্মানী আর নাস্তা বাবদ লাখ লাখ টাকা ব্যয় করা হলেও এ লক্ষ্যে কাজ এগোয়নি একটুকুও। আত্মীকরণের প্রক্রিয়াটা যেভাবে লম্বা হয়ে গেছে, এটা হওয়ার কথা ছিল না। পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। এমন প্রেক্ষাপটে অতীতের সব চক্রান্তকে পেছনে ফেলে রপ্তানি খাতের এই শিল্পকে নতুনভাবে দাঁড় করানোর তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হলো যে বাংলাদেশের যে সোনালী আঁশ, তার যে সোনালী যুগ, সেটাকে ফেরত নিয়ে আসা এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এই যে পাট পণ্য সেটা রপ্তানি করে। 70 বছরের ঐতিহ্যবাহী পাট শিল্পকে এক নিমিষেই ধ্বংস করার মিশন ছিল আওয়ামী সরকারের শিল্প খাতের কলঙ্কজনক অধ্যায়। তবে আগামীর বিশ্বে পাটের চাহিদাকে সামনে রেখে নতুন করে পরিকল্পিতভাবে কাজ করার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ডেমরার
করিম জুট মিল থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টানা 4 দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ভরিতে 1259 টাকা কমিয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,37,449 টাকা, যা কার্যকর হবে রোববার থেকে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,31,197 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,12,453 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 92,286 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এবছর এখন পর্যন্ত দেশের বাজারে 42 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে 25 বার বেড়েছে আর কমানো হয়েছে 17 বার। বৃষ্টিতে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা ভেস্তে যাওয়ায় হতাশ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দিনে খেলা শুরু হলে পিচ দীর্ঘ সময় কাভারে ঢাকা থাকায় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিলেন তিনি। শান্তর মতে, কানপুরে টেস্টে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। মুশফিক সাকিবদের কাছে চান বড় পার্টনারশিপ। মাহবুব রিমনের একটি রিপোর্ট। গ্রিন পার্কে সব চেষ্টাই ব্যর্থ। বৃষ্টির বাগড়ায় হোটেলবন্দি ক্রিকেটারদের একদিনের ছুটি। সাকিব রোহিতরা মাঠে আসলেন ঠিকই, তবে দ্রুতই ফিরে যান টিম হোটেলে। জয় হার তো পরের আলোচ্য, আগে ম্যাচ মাঠে গড়ানো চাই। সারাদিন অপেক্ষার পর সেই খেলা না হওয়ায় যার পর্নাই হতাশ গোটা দল। টাইগার অধিনায়কও লুকাননি তার আক্ষেপ। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, কিছুক্ষণ খেলাও হলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারাদিনই খেলা হয়নি। সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফ্রাস্ট্রেটিং, বাট আসলে কিছু করারও নাই, এটা আসলে আমাদের কন্ট্রোলেও নাই, বাট খেলা হলে ভালো লাগতো। এখন পর্যন্ত প্রথম দিন যে 35 ওভার খেলা হয়েছে তাতে বাংলাদেশ ভারত সমানে সমান। তবে টাইগারদের পক্ষে সেই পাল্লা ভারী করতে বাকি ব্যাটসম্যানদের কাছে বড় পার্টনারশিপ চাওয়া শান্তর। একটা উইকেট আমাদের বেশি পড়েছে, আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি, স্টার্টটাও ভালো হয়েছিল, বাট আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি। সো এখন আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে, এখান থেকে যদি দুইটা বড় পার্টনারশিপ হয় ভালো অবস্থানে যাব। তবে সেখানে যে চ্যালেঞ্জগুলো আছে তাও মনে করিয়ে দিলেন টাইগার কাপ্তান। বৃষ্টি শেষে খেলা শুরু হলে উইকেট চলে যেতে পারে বোলারদের পক্ষে। উইকেট ভালোই ছিল, আমার মনে হয় চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি, বৃষ্টিতে অন অ্যান্ড অফ একটা খেলা হচ্ছে, কারণ লম্বা সময় ধরে খেলা হচ্ছে না, যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই। সো এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, যেটা একটা ডিফিকাল্ট ব্যাপার। বাট তাছাড়া আমি বলবো যে উইকেট সোফার ভালোই ছিল, বাট আমাদের সামনে হয়তো ডে 3, ডে 4 যেহেতু বৃষ্টি ওইরকম রোদও পাচ্ছে না, সো সেক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে যখন নেক্সট ডেতে খেলাটা শুরু হবে তখন বোঝা যাবে। বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট বলেই কানপুরে ইতিবাচক কিছু করতে চায় বাংলাদেশ, কিন্তু প্রশ্ন, বৃষ্টি তা করার সুযোগ দেবে তো? মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন নিয়ে দেশে বিদেশে সরব বিএনপি, সাংগঠনিকভাবেও তৎপর দল। 3 বিভাগীয় জেলায় কর্মী সভা। অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তারেক রহমানের। এবং উজানের ঢলে বিপদ সীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাটেও তলিয়ে বিভিন্ন এলাকা, দুর্ভোগে লাখো মানুষ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।